হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস। তো এই ভিডিওটা আজকে আমি বানাচ্ছি মূলত পরমাণুর গঠনের উপরে। কারণ তোমরা অনেকেই হয়তো জাস্ট পড়া শুরু করেছো, তোমাদের হয়তো অনেকের জাস্ট ঘুম ভেঙেছে। তো এখন ঘুম ভেঙে দেখছো তোমার অনেক দেরি হয়ে গেছে। আশেপাশে যে টিউশনে বা যেখানেই পড়তে যাচ্ছ সেখানে অনেকটা করে পড়া হয়ে গিয়েছে এবং তুমি কিন্তু কভার করতে পারছো না। মোটামুটি প্রত্যেকটা জায়গাতেই কেউ কেউ হয়তো পিরিয়ডিক টেবিল পড়াচ্ছে, কেউ কেউ পিরিয়ডিক টেবিল প্রায় শেষের পথে, বা কেউ বন্ডিংয়ে ঢুকছে। তুমি তো পরমাণুর গঠনটাই শেখোনি। তুমি 1s2 2s2 2p6 গল্প বুঝতে পারছো না। কী সাব অরবিট, কী অরবিট, কোনটা অরবিটাল, সবই তুমি কিন্তু ঘেঁটে করে ফেলেছো। তো সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু আজকের আমার এই ভিডিও। তো আমি যেটা করব, অতি দ্রুত একটা রিভিশন লেকচার চালাবো অ্যাটমিক স্ট্রাকচারের ওপরে, যাতে তোমার গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো কভার হয়ে যায়। অবশ্যই শুধু শুনলে হবে না লেকচারটাকে, তোমাকে অবশ্যই প্রত্যেকটা জিনিস যেটা তুমি শুনবে একটু কষ্ট করে নোট ডাউন করে নাও, লিখে নাও। আমার বিশ্বাস তোমার দ্রুত ব্যাকলগটা ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটাতে আমি খুব ডিটেলে যাব না, কিন্তু যেটুকু তোমার প্রয়োজন পরবর্তী চ্যাপ্টারগুলো বোঝার জন্য সেইটুকু তোমাকে আমি অবশ্যই বলবো। ঠিক আছে? তো নোট করতে থাকো। আমরা শুরু করছি অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণুর গঠন। তাহলে অ্যাটমিক স্ট্রাকচার, এই লেকচারটা আমি বাংলিশে রাখছি, মানে বাংলা ইংলিশ মিশিয়ে, যাতে তোমাদের অসুবিধা না হয়। সায়েন্টিফিক টার্মগুলো সবই আমি প্রায় ইংরেজিতেই বলবো, সঙ্গে সম্ভব হলে বাংলাটাও বলে দেব। তাহলে এই পরমাণুর গঠন চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে। এখন দেখো, তোমরা সবাই জানো যে অনেক দিন ধরেই এই গল্পগুলো চলছিল, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই সমস্ত সাব অ্যাটমিক পার্টিকেল ডিসকভার হয়ে গেছে। ডাল্টনের পরমাণু মাত্রার সেরকমভাবে আর কোনো ভূমিকা থাকছে না। এখন প্রশ্ন হলো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তো আবিষ্কার হলো, তারা পরমাণুর মধ্যে কেমনভাবে সজ্জিত আছে, কেমনভাবে তাদেরকে অ্যারেঞ্জ করা হয়েছে, সেটা জানা খুব দরকার। এখন দেখো, অ্যাটম এতটাই ছোট যে তাকে খুলে ফাঁক করে ভেতরে ঢুকে দেখব যে কি আছে, সেটা যেমন সম্ভব নয়, তেমন তার ভেতরে যে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেখে নেব ভেতরে কোথায় নিউক্লিয়াস রয়েছে, কোথায় ইলেকট্রন রয়েছে, কোথায় প্রোটন রয়েছে, সেগুলোও সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে আমাদের সহযোগিতা করে বিভিন্ন মডেল। এই মডেলগুলোর মাধ্যমে পরমাণুর গঠনটাকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। মডেলগুলো অরিজিনাল অ্যাটমের মতো করে ভাবা হয়েছে। তো প্রথম যে মডেলটা আসছে সেটা হচ্ছে থমসনসের প্লাম পুডিং মডেল। তাহলে প্রথম মডেলটা হচ্ছে তোমাদের থমসনস মডেল, থমসনস প্লাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল বলা হয়। ঠিক আছে, থমসনস মডেল। আমি জাস্ট মেন কথাগুলো বলে যেতে খুব বেশি ফেনাচ্ছি না। আমার অ্যাকচুয়ালি মেন যেটা দরকার সেটা হচ্ছে বোরের পারমাণবিক গঠনের যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো দরকার আছে, কোয়ান্টাম নাম্বার দরকার আছে, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যান অ্যাটম আছে। তো আমাদের মডেলগুলো কী আছে দেখো। প্রথম যে অ্যাটমিক স্ট্রাকচারের যে প্রথম মডেল, যে পরমাণুর গঠনটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে থমসনসের মডেল। ঠিক আছে, থমসনস মডেলের পরে কে আসছে? থমসনস মডেলের পরে আসছে রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ডস মডেল। থমসনস মডেলের পরে আসছে তোমার রাদারফোর্ডসের মডেল আসছে। রাদারফোর্ডের মডেলের পর আসছে বোরের পরমাণু মডেল, বোরস মডেল। আচ্ছা, রাদারফোর্ড মডেল থেকে বোর মডেলে যাওয়ার সময় মাঝখানে আমরা কিছু জিনিস পড়বো। আমরা এখানে একটা প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি পড়ে নেব, প্ল্যাঙ্কস থিওরি পড়ব। এখানে আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পড়ব, ইএম রেডিয়েশনসটা পড়ে নেব। এটা আমরা পড়বো এই জায়গাটাতে। ঠিক আছে, এখান থেকে এখানে আসার সময়। আচ্ছা, এরপর আসছে তোমাদের সোমারফিল্ড মডেল আছে, সোমারফিল্ড মডেল আছে। সোমারফিল্ড মডেলের পর যেটা শুরু হবে সেটা হচ্ছে আমাদের লেটেস্ট কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যান অ্যাটম। এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের যে
মূল গল্প সেটা হচ্ছে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, SWE লিখলাম, শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন বা শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। এখানে গল্প আছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, পার্টিকেল ডুয়ালিটি, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি হচ্ছে, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি হচ্ছে তরঙ্গ এবং কণার দ্বৈত সত্তা। মানে একটা কণা সে তরঙ্গও হতে পারে বা একটা তরঙ্গ তার কণা ধর্ম থাকতে পারে, সেটা ডি ব্রগলি তত্ত্ব। এখানে আছে এটা। আরেকটা আছে এখানে, আমি এটা এখানে নিচে লেখা জায়গা নেই, আমি এটাকে ওপরের দিকে লিখছি। আরেকটা আছে এখানে, সেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল, এইটা হচ্ছে আমাদের মোটামুটিভাবে এইভাবে চলবে। এরপরে আসছে আমাদের কোয়ান্টাম নাম্বার আসবে, ঠিক আছে, কোয়ান্টাম। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের যে সিলেবাসের স্কোপ, সেইখানে এইটাকে পড়ানোর খুব একটা জায়গা নেই, তবুও আমি মোটামুটিভাবে আগে কভার করি। আর এখানে প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এখানে আরেকটা জায়গা পড়ানোর জায়গা আছে, বাট সেটা আমি এর মধ্যে পড়াবো না। সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, ফটো ইলেকট্রিক এফেক্ট। এটাকে আমি আলাদা করেই একটা লেকচার তৈরি করে দেব। ফটো ইলেকট্রিক এফেক্ট এটা আমি আলাদা একটা লেকচার তৈরি করে দেব। তাহলে মূলত আমরা পড়ছি কোনটা, থমসন মডেলটা জাস্ট বলছি, বলে সেখান থেকে বেরোচ্ছি রাদারফোর্ডের মডেল বলছি। রাদারফোর্ড মডেল বলার পর আমরা ঢুকবো বোর মডেল। রাদারফোর্ড মডেল থেকে বোর মডেলে আসার আগে আমরা প্ল্যাঙ্কস থিওরি বা এই পার্টগুলো একটু বলে নেব, শুধুমাত্র এটা বাদ দিয়ে তারপর বোর মডেলে ঢুকবো। তো দেখা যাক আজকে একটা লেকচারে আমি কতক্ষণ কভার করতে পারি। যদিও 12টা বাজে এখন এই মুহূর্তে রেকর্ড করছি, আমি হয়তো 1 ঘন্টা মতোই রেকর্ড করতে পারবো, তারপরে ক্লাস আছে আমার। আমি আবার আগামীকাল এসে রেকর্ড করব ক্লাস, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে আমরা এগোবো, ঠিক আছে। এটাই আমাদের একটা প্যাটার্ন বলতে পারে, এইভাবে আমরা এগোচ্ছি। তো প্রথমেই আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে থমসনস মডেলের দিকে আমরা ফার্স্ট যাব। প্রথমের দিকে যেটা আছে সেটা হচ্ছে থমসনস মডেল। থমসনস মডেলের দিকে ফার্স্ট যাব। দেখো, থমসন মডেলের মেন বক্তব্যটা কী ছিল জানো? থমসন মডেলের মেন বক্তব্য ছিল, ধরো তুমি একটা তরমুজের কথা ভাবো, 3D স্ট্রাকচারে যাই। ঠিক আছে, ধরো এটা একটা তরমুজ, কথার কথা। তরমুজের এখানে ভেতরে এই অংশটা, ধরো লাল অংশটা, এটা তরমুজের সেই লাল অংশটা, এটা বাইরেটা গ্রিন হবে যদিও, যাই হোক। আর তার মধ্যে অসংখ্য দানা রয়েছে, এর মধ্যে দানা রয়েছে, তাই তো। আমি জাস্ট এটুকু বললাম, এটাকে আমি তরমুজ আঁকতে পারিনি, তবু বুঝে নাও তরমুজের যে অংশটা সেটার কথাই বলছি আমি। তো এটাতে অসংখ্য লাল দানা রয়েছে। দেখি আর একটু করা যায় কিনা, চেষ্টা করছি। কালারে শুধু আউটলাইনটাই কালার হচ্ছে, ফিল কালার আসছে না। যাই হোক, আসেনি। আমি চেষ্টা করলাম, বুঝানোর চেষ্টা করো। মনে করো তরমুজের যে লাল অংশটা যেটা আমরা খাই, ইটেবল অংশ, সেইটাকে থমসনস বলছে ওইটা হচ্ছে প্রোটন, পজিটিভ চার্জের একটা গোলক, পজিটিভ চার্জের একটা গোলক বা স্ফিয়ার, গোলক বা স্ফিয়ার। কি বললাম? অর্থাৎ থমসনস বলছে অ্যাটমটা কেমন দেখতে, বলছে একটা তরমুজ যেমন দেখতে হয়, তরমুজের লাল অংশটা যেটা আমরা খাই একটা পজিটিভ স্ফিয়ার, অর্থাৎ প্রোটন দিয়ে নির্মিত একটা গোলক। কি বললাম? যে অংশটা লাল অংশটা খাই, পরমাণুটাও নাকি ওরকম প্রোটন দিয়ে তৈরি একটা গোলক বা স্ফিয়ার।
এবং তার মধ্যে ইলেকট্রন যেগুলো দানাগুলো, এইগুলো ইলেকট্রনগুলো ওখানে গেঁথে দেওয়া রয়েছে, প্রথিত রয়েছে, এমবেডেড রয়েছে। এইটা হচ্ছে থমসনের মডেল। বা তোমরা কাপ কেক খেয়েছো, প্লাম কেক যেগুলো খেয়েছো, কেকের মধ্যে কেকের যে ডোটা সেটা হচ্ছে প্রোটন দিয়ে তৈরি, পজিটিভ চার্জ দিয়ে তৈরি, এবং যে কাজু কিশমিশ যেগুলো থাকে, টপিংসগুলো থাকে, সেইগুলো হচ্ছে ইলেকট্রন। এটাই ওনার পরমাণু মডেল ছিল। তাহলে থমসনের মডেলটা আমরা বোঝাতে পারলাম। থমসন বেসিক্যালি অ্যাটমিক মডেলটাকে তরমুজের মতো করে ভাবতে চাইলেন। তিনি বললেন একটা অ্যাটম পুরো তরমুজের মতো দেখতে হবে। তরমুজের লাল অংশটা, যে গোলাকার স্ফিয়ারটা, মানে খোসাটা ছাড়িয়ে দেওয়ার পর সেই লাল অংশটা হচ্ছে খাওয়ার যে অংশটা, সেটা হচ্ছে প্রোটন দিয়ে তৈরি বা পজিটিভ চার্জ দিয়ে তৈরি, আর ইলেকট্রনগুলো গেঁথে দেওয়া রয়েছে। যাই হোক, ওনার বক্তব্যে নিউট্রনের গল্প নেই এখানে, কিন্তু এনার একটা প্লাস পয়েন্ট যেটা আমরা আজও ব্যবহার করি, সেটা হচ্ছে উনি বলেছিলেন যে একটা পরমাণু নিস্তড়িত বা নিউট্রাল, এই কথাটা উনি বলেছিলেন যে পরমাণু একটা নিউট্রাল কেন হয়, নিউট্রাল কেন। উনি বলেছিলেন একটা পরমাণুতে নাম্বার অফ ইলেকট্রন সমান সমান নাম্বার অফ প্রোটন। অর্থাৎ একটা পরমাণু নিস্তড়িত হওয়ার কারণ উনি ব্যাখ্যা করেছিলেন যে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই এর মধ্যে ইলেকট্রন থাকে। এইটা একটা কাজের কথা উনি বলেছিলেন, যেটা আমরা আজও কিন্তু ব্যবহার করে চলি। ঠিক আছে, তো এই থমসন মডেলের একটা স্ট্যাটিক মডেল, এখানে পরমাণুটাকে একটা স্ট্যাটিক মডেল ধরে নেওয়া হয়েছে, নোট নড়নচরণ, কোনো নড়াচড়া হবে না। বাস্তবে তোমরা পরবর্তীকালে শুনেছো যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ঘুরে বেড়ায়। সুতরাং এই থিওরি নিয়ে আমরা বেশি দূর এগোলাম না, এই থিওরিটার খুব একটা মান্যতা পেল না, জাস্ট এই কথাটা ঠিকঠাক ছিল মোটামুটি, এটা নিয়ে আমার খুব বেশি এগোনো হলো না। থমসনের মডেলের পর কে আসছে? থমসন মডেলের পরে আসছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল। যেটুকু আমি বলছি তোমরা এটুকু শুনলেই, এটুকু লিখলেই কাজ হয়ে যাবে। রাদারফোর্ডসের মডেল আসছে এরপরে। তোমরা সকলেই জানো রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করেছিলেন গোল্ড ফয়েল দিয়ে, একটা এক্সপেরিমেন্ট করেছিলেন রাদারফোর্ড। কী এক্সপেরিমেন্ট করেছিলেন? একটা এরকম রেডিও অ্যাক্টিভ বক্স ছিল, তার মধ্যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কোথাও কোথাও লেখা আছে পোলোনিয়াম, কোথাও লেখা আছে রেডিয়াম। যাই হোক, এখানে একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স ছিল, রেডিও অ্যাক্টিভ বা তোমার তেজস্ক্রিয় বস্তু ছিল এখান থেকে। এবং এখান থেকে প্রায় 20,000, প্রায় এরকমভাবে 20,000-এর মতো আলফা কণা, 20,000 আলফা পার্টিকেল, আলফা কণাকে উনি ছুঁড়ে মেরেছিলেন কোথায়? একটা অতি পাতলা, খুব পাতলা একটা গোল্ডের ফয়েলের উপরে, খুব পাতলা একটা গোল্ড ফয়েলের উপরে উনি ছুঁড়ে মেরেছিলেন। ঠিক আছে, এই গোল্ড ফয়েলটা চারদিকে একটা এরকম স্ক্রিন ছিল, জেডএনএস নির্মিত, জিঙ্ক সালফাইড নির্মিত একটা স্ক্রিন ছিল, একটা পর্দা ছিল। এবং উনি কি দেখলেন? উনি দেখলেন এই যে 20,000টা আলফা পার্টিকেলকে উনি এই পাতলা গোল্ড ফয়েলের উপরে যে ছুঁড়ে মারলেন, তিনি দেখলেন এই 20,000টার মধ্যে বেশ কিছু আলফা পার্টিকেল, 20,000টার মধ্যে বেশ কিছু আলফা পার্টিকেল ঠিক এরকম এরকম কিছু কিছু অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে, এরকম এরকম কিছু কিছু অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে। ঠিক আছে, উনি এই অবজার্ভটা করলেন। আর কি দেখলেন? আর দেখলেন বেশ কিছু আলফা পার্টিকেল সরাসরি এটাকে ভেদ করে F4O4 করে চলে আসছে, এরকমভাবে ডাইরেক্ট চলে আসছে, সরাসরি চলে আসছেন। উনি দেখলেন কি করে এগুলো? এই জিঙ্ক সালফাইডের যে গোলাকার যে স্ক্রিন বা পর্দা রয়েছে, সেই আলফা কণাগুলো যখন এই পর্দাকে স্ট্রাইক করছে না, এখানে একটা গ্লো হচ্ছে, এটা প্রতিপ্রভা বলে, বাংলায় বলা হয় প্রতিপ্রভা। একটা প্রতিপ্রভা সৃষ্টি হচ্ছে বা গ্লো করছে, রাইট? এখন দেখো, খেয়াল করে দেখো, এই আর তিনি কি দেখলেন? দেখলেন যে 20,000টার মধ্যে একটা আলফা কণা ঠিক যে পথে গেছে ঠিক সেই পথেই আবার রিটার্ন করেছে। মোটামুটি গতিপথের এই যে বিচ্যুতি, সেটা প্রায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বিচ্যুতি হয়েছে, এটা উনি দেখলেন। ঠিক আছে, তাহলে এইগুলো দেখার ভিত্তিতে ওনার কি কি অবজারভেশন হলো সেটা একটু বলে দিই তোমাকে, জাস্ট এ মিনিট। ঠিক আছে, তো এইগুলো দেখে একটা লোক পরমাণুর গঠন সম্বন্ধে কি কি ধারণা করলো দেখো। উনি বললেন যে আলফা কণা হচ্ছে একটা
হিলিয়াম পজিটিভ চার্জযুক্ত হিলিয়াম কণা, ঠিক আছে, হিলিয়াম 2+, অ্যাকচুয়ালি পজিটিভ চার্জযুক্ত হিলিয়াম 2+ কণা, ঠিক আছে, এটাকে উনি আলফা কণা, এটা একটা পজিটিভ কণার স্রোত। আমরা বেসিক্যালি আলফা কণা হচ্ছে বেসিক্যালি একটা পজিটিভ কণার স্রোত, এটা হচ্ছে একটা পজিটিভ কণার স্রোত। এটা তোমরা সবাই 9-10 লেভেলে পড়েছো। এটা উনি বললেন এটা পজিটিভ কণার স্রোত এভাবে এগিয়ে আসছে। এবার দেখো এটা খুব পাতলা একটা গোল্ড ফয়েল, এটা হচ্ছে গোল্ড ফয়েল, একটা AU এর ফয়েল, যেমন তোমরা অ্যালুমিনিয়াম ফয়েল দেখেছো, খুব পাতলা হয়, থিন হয়, এবং একটা গোল্ড ফয়েল এখানে নেওয়া হয়েছে, রাইট। এবার দেখো এই বেশ কিছু আলফা কণা, এই যে এটাকে তুমি এক কাজ করো, এই যে সোজাসুজি কি ধাক্কা মারছে না, এটাকে তুমি অবজারভেশন 1 বলো, কিছু কোণে যে বেঁকে গেল এইটাকে আমরা অবজারভেশন 2 বলছি, এই দুটোকে আমরা অবজারভেশন 2 বলছি। আর এই যে বেঁকে এলো একদম রিটার্ন করলো এটাকে আমরা অবজারভেশন 3 বলছি। এবার আমরা কারণ বলি, অবজারভেশন 1-এর কারণটা ফার্স্ট বলি। অবজারভেশন 1 OBS 1 লিখলাম, হ্যাঁ, OBS মানে ওপেন ব্রডকাস্টিং সিস্টেম নয়, অবজারভেশনকে শর্টকাটে OBS বলছি। তো OBS 1-এর কারণটা উনি ব্যাখ্যা করলেন যে কেন পেলাম, অর্থাৎ কণাগুলো কেন ডাইরেক্টলি এখানে অ্যাটাক করলো। তার কারণ উনি বললেন যে নিশ্চয়ই পরমাণুর মধ্যে বিস্তর অংশ ফাঁকা অংশ আছে, পরমাণুর মধ্যে অনেকগুলো হলো স্পেস, ফাঁকা অংশ রয়েছে, ফাঁকা অংশ আছে বা হলো স্পেস আছে, ঠিক আছে, যে কারণে ওই আলফা কণাটা যাওয়ার সময় কোনো রকম কারোর সাথে ধাক্কাধাক্কি না লেগে সোজা A4 ওপর বেরিয়ে গেছে, ঠিক আছে, পরমাণুর মধ্যে। তার মানে এখান থেকে ওনার কী ধারণা হলো, এর সোজা রেখাগুলো দেখে কি ধারণা হলো, যে পরমাণুর মধ্যে বিস্তর অংশ ফাঁকা, তাই জন্য ইলেকট্রনগুলো সরাসরি ডাইরেক্টলি ভেদ করে গোল্ড ফয়েল ভেদ করে চলে আসছে। এটা হচ্ছে প্রথম অবজারভেশন। অবজারভেশন 2টাতে কী এলো দেখো, অবজারভেশন 2টাতে কী আসছে দেখো, অবজারভেশন 2 সেকেন্ড অবজারভেশন কিছু কোণে বেঁকে গেল, এই দেখো এগুলো কিছু আলফা কণা বেঁকে গেছে। বেঁকে কখন যাবে দেখো, ধরো এইটা একটা পজিটিভ কণা এবং এর পাশ দিয়ে আরেকটা কণা যাচ্ছে, তাহলে এই পজিটিভের সঙ্গে এই পজিটিভ কণা যদি বিকর্ষণ হয় তখন এটা বেঁকে যাবে এরকমভাবে। তাহলে একটা পজিটিভ কণার পাশ থেকে যদি আরেকটা পজিটিভ কণা যায় তখন বিকর্ষণের জন্য কিছুটা অ্যাঙ্গেলে ওরা বেঁকে যেতে পারে, রাইট। তাহলে এই বেঁকে যাওয়াটা ইন্ডিকেট করে ঠিক এরকম জায়গাতে কিছু পজিটিভ কণা বা প্রোটন রয়েছে, যে কারণে এটা কিন্তু এরকমভাবে বেঁকে গেছে, ঠিক আছে। তাহলে অবজারভেশন 2 এই যে বেঁকে যাওয়ার কথাটার কারণটা কী বললেন, উনি বললেন যে পজিটিভ চার্জের পজিটিভ আলফা কণা ও পজিটিভ প্রোটন এর মধ্যে বিকর্ষণের জন্য ঘটনাটা ঘটেছে, এর মধ্যে বিকর্ষণের জন্য ঘটনাটা ঘটেছে। বিকর্ষণের জন্য ঘটনাটা হয়েছে। আর এইখানটাতে আমি লিখছি অবজারভেশন 3 নম্বরটা, অর্থাৎ গতিপথের বিচ্যুতি 180 ডিগ্রি, এই যে গল্পটা এটার কথা বলছি। এটা কেন হলো দেখো, এখানে ধরো একটা খুব হালকা কণা আছে, তাকে যদি একটা ভারী কণা সে ধাক্কা মারে তার হালকা কণাটা ছিটকে চলে যাবে, রাইট। এইখানে যদি কোনো একটা হালকা কণার জায়গায় কোনো ভারী কণা থাকে আর তাকে যদি কেউ এসে এরকম ধাক্কা মারে তাহলে কিন্তু এই কণাটা বাউন্স ব্যাক করবে, অর্থাৎ রিটার্ন করবে। অর্থাৎ খেয়াল করে দেখো, আলফা কণা নিজে একটা ভারী কণা, এর ভর হচ্ছে 4 একক ভর। কত একক ভর আছে? 4 ইউনিট মাস আছে। আলফা কণার ভর হচ্ছে 4 ইউনিট মাস, ঠিক আছে। এখন এই আলফা কণা যেমন ভারী একটা কণা, সে এখান থেকে ধাক্কা মেরে রিটার্ন করলো, তার মানে এখানে যার সঙ্গে ধাক্কাটা লেগেছে সে নিশ্চয়ই কোনো একটা ভারী কণা। ভারী কণার সঙ্গে ভারী কণার ধাক্কা লাগলে তবেই তো বাউন্স ব্যাক হবে, বুঝতে পারলাম। অর্থাৎ অবজারভেশন 3 কি, রিটার্নটা কেন হলো? নিশ্চয়ই আলফা কণার সঙ্গে ধাক্কা লেগেছে। কার? নিশ্চয়ই আলফা কণার সাথে ভারী কোনো কণার ধাক্কা লেগেছে, ভারী বা হেভি কণার একটা ধাক্কা লেগেছে, HEAVY, হেভি কণার ধাক্কা লেগেছে, সেই কারণে,
এখন প্রশ্ন হলো এই হেভি কণাটা কে? আমাদের এই অবজারভেশনটা হওয়ার আগে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কার হয়ে গেছে। আমরা জানতে পেরেছি নিউট্রনটা সব থেকে বেশি ভারী, তারপর প্রোটন, তারপরে ইলেকট্রন, তার যার ভর হচ্ছে নগণ্য। মানে ভারী কণাটা হচ্ছে তোমার, খেয়াল করে দেখো দুটো অবজারভেশন, এই গুটি কয় আলফা কণা এরমভাবে বেঁকে যাওয়া, তার মানে প্রোটনগুলো যেখানে আছে, আর ঠিক ওই পয়েন্টে একটা আলফা কণার রিটার্ন করা, অর্থাৎ নিউট্রনও প্রায় ওই জায়গাটাতেই আছে, অর্থাৎ ভারী কণাটা একটা জায়গাতে রয়েছে। ইনি তখন কনক্লুশন আনলেন। তাহলে কি কনক্লুশন? রাদারফোর্ড বললেন যে তার মানে উনি যে কনক্লুশন দিলেন, 1 নম্বর, পরমাণুর বিস্তর অংশ ফাঁকা, পরমাণুর বিস্তর অংশ ফাঁকা, মেজরিটি অফ দ্য প্লেস আর ভ্যাকেন্ট। সেকেন্ড, পরমাণুর মোট আধান, পরমাণুর সমস্ত পজিটিভ আধান, পরমাণুর সমস্ত পজিটিভ আধান, সমস্ত পজিটিভ আধান ও ভর এক অতি ক্ষুদ্র স্থানে, অতি ক্ষুদ্র স্থানে কেন্দ্রীভূত রয়েছে, কেন্দ্রীভূত হয়েছে। একটা অতি ক্ষুদ্র স্থানে কেন্দ্রীভূত কেন হয়েছে? তুমি 20,000 আলফা পার্টিকেলে পাঠিয়েছো, তার মধ্যে একটা বা দুটো রিটার্ন করেছে, তাহলে একজন বা দুজনের সঙ্গে ওই ভারী কণা ধাক্কা লেগেছে, বাকি 19,999 জনের কারো ধাক্কা লাগেনি। কারণ ওই ভারী কণা পরমাণু সমগ্র জায়গায় ছড়িয়ে নেই, একটা অতি ক্ষুদ্র স্থানে রয়েছে। ঠিক আছে? তাহলে পরমাণু সমস্ত পজিটিভ আধান এবং ভর এক অতি ক্ষুদ্র স্থানে কেন্দ্রীভূত রয়েছে, যাকে আমরা নিউক্লিয়াস বলা হয়। যাকে আমরা কি বলি? নিউক্লিয়াস বলি, যাকে নিউক্লিয়াস বলে। ঠিক আছে? তাহলে পরমাণুর উনি এইটার উপরে ভিত্তি করে পরমাণুটা মডেল প্রকাশ করলেন। এটা ওনার অবজারভেশন থেকে সিদ্ধান্ত নিলেন, মানে ওই যে এক্সপেরিমেন্টটা করলেন এটা তার সিদ্ধান্ত। ঠিক আছে? তারপর তিনি একটা তাহলে পরমাণুর মডেল প্রকাশ করলেন। তিনি কি মডেল প্রকাশ করলেন? তিনি বললেন তাহলে পরমাণুটা ঠিক এরকম হবে, একটা গোলাকার মডেল উনি প্রকাশ করলেন, 2 ডাইমেনশনাল মডেল প্রকাশ করলেন। উনি বললেন ঠিক এই জায়গাটাতে নিউক্লিয়াস আছে এক অতি ক্ষুদ্র স্থানে। কতটুকু নিউক্লিয়াসের আয়তন? বলল পরমাণুর 1,00,000 ভাগের আয়তন। একটা পরমাণুকে যদি আমরা 1,00,000 টুকরো করি, তার 1 ভাগের যা আয়তন হবে সেইটা হচ্ছে এই নিউক্লিয়াসটার আয়তন। তিনি তাহলে কী বললেন? পরমাণুর দুটো অংশ বললেন। তিনি কি বললেন? পরমাণুর মোট দুটো অংশ বললেন। পরমাণুর দুটি অংশের কথা উনি বললেন। একটা বললেন নিউক্লিয়াস, একটা হচ্ছে নিউক্লিয়াস যার মধ্যে তোমার প্রোটন এবং নিউট্রন একসাথে রয়েছে। ঠিক আছে? আরেকটা অংশ তিনি কি বললেন? আরেকটা অংশ বললেন নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহল, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ দূরে একটা ইলেকট্রন এইভাবে তাকে চক্কর কাটছে, এইভাবে ঘুরে বেড়াচ্ছে। আরেকটা উনি বললেন নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহল বা এক্সট্রা নিউক্লিয়ার পার্ট, ইলেকট্রন মহল বা এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। এটা হলো ওনার বক্তব্য। ঠিক আছে? এবার এই প্রসঙ্গে আমরা আরেকটু যাই, এগোবো। লিখে নাও, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও। ঠিক আছে? এরপর আমরা একটু এগোই। এবার এই যে পরমাণুর মডেলটা তিনি বললেন, সেখানে তিনি কতগুলো কথা বললেন।
তিনি কতগুলো কথা বললেন। কি বললেন? বলছে এই যে অ্যাটমটাকে ঘিরে এই যে ইলেকট্রনটা এখানে ঘুরে বেড়াচ্ছে, এই ইলেকট্রনের একটা বহির্মুখী ফোর্স রয়েছে যেটা ঠিক এইভাবে ট্যানজেন্সিয়ালি কাজ করে। অভিমুখটা, ফোর্সের অভিমুখটা এদিকে, ঠিক আছে? ফোর্সের একটা অভিমুখ রয়েছে, সেটা হচ্ছে এদিকে কাজ করছে। কারণ দেখো, ভালো করে দেখো, কেন্দ্রক হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে কি আছে? প্রোটন, মানে এটা চার্জ হচ্ছে পজিটিভ চার্জ। হ্যাঁ কি না বলো? প্রোটনের চার্জ কি? পজিটিভ চার্জ হবে তো। ইলেকট্রনের চার্জ কি? তখন এটা নেগেটিভ চার্জ। এখন দেখো, প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। সেই আকর্ষণ বলের জন্য ইলেকট্রনটা প্রোটনের কাছে চলে আসার চেষ্টা করবে, রাইট? কিন্তু আমরা দেখছি যে ইলেকট্রনটা প্রোটনের কাছে চলে আসছে না। আবার দেখো, একটা জিনিস খেয়াল করো, তুমি হাতে কখনো চাবি রিং ঘুরিয়েছো? চাবি রিং ঘুরিয়ে দেখবে চাবির রিংটা ছিটকে বাইরের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ গতি থাকলে কোনো জিনিস, তার একটা আউটওয়ার্ড ফোর্স কাজ করে, সে বাইরের দিকে ছিটকে চলে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ সেটা ইলেকট্রনের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম হবে না। এই ইলেকট্রনটা কিন্তু বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো দেখা গেছে ইলেকট্রনটা বাইরের দিকে যে যাওয়ার যে চেষ্টা করছে, এটাকে বলা হয় কেন্দ্রাতিক বল। কি বলা হয়? কেন্দ্রাতিক বল। ইংরেজিতে যাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। ইংরেজিতে যাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। কেন্দ্রাতিক বল যাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স, রাইট? আচ্ছা, এই সেন্ট্রিফিউগাল ফোর্সের মান বা ভ্যালু হচ্ছে mv²/r। এর মানটা কত? দেখো, ইলেকট্রন, এই এম হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভরের উপর ডিপেন্ড করবে। এম হচ্ছে ইলেকট্রনের ভর। দেখো, ইলেকট্রন যত বেশি ভারী হবে তত বহির্মুখী বল প্রয়োগ করবে সে। ভি হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন, অর্থাৎ কত জোরে ইলেকট্রনটা ঘুরছে। যত জোর ঘুরবে তত বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবে। আর আর হচ্ছে এই রেডিয়াসটা, ঠিক আছে? অর্থাৎ কেন্দ্রাতিক বল বা বহির্মুখী যে বলটা, সেটা কাজ করছে কার উপর ডিপেন্ড করছে? mv²/r এর উপর ডিপেন্ড করছে। এম যত বেশি হবে, ভেলোসিটি যত বেশি হবে, আর যত কম হবে, তত বহির্মুখী ফোর্স তোমার বেশি হবে, কারণ আর এর সঙ্গে ব্যস্তানুপাতে রয়েছে, রাইট? তাহলে কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফিউগাল ফোর্সের মান কত? mv²/r। এইবার খেয়াল করে দেখো, প্রোটনের চার্জকে আমরা ZE বলি। কি বলি? প্রোটনের চার্জকে ZE বলি। বোঝা গেছে ব্যাপারটা? ইলেকট্রনের চার্জকে আমরা E বলি। জাস্ট এ মিনিট, হ্যাঁ। সরি। আচ্ছা, খেয়াল করে দেখো। আচ্ছা, ইলেকট্রনের, আমি বললাম প্রোটনের চার্জকে, নিউক্লিয়াসের চার্জকে ZE বলছি, রাইট? ইলেকট্রনের চার্জকে আমরা E বলছি। আচ্ছা, তোমরা কুলম্বের সূত্র পড়েছো? মনে পড়ছে? দেখো তো, Q1 এবং Q2 চার্জ, এদের মধ্যে R দূরত্ব রয়েছে। Q1 এবং Q2 চার্জ যদি পরস্পর R দূরত্বে অবস্থান করে, তাহলে এদের মধ্যে যে ফোর্স কাজ করবে সেটা কি বলেছিলাম? KQ1 Q2/r²। তোমরা কুলম্বের সূত্র পড়েছো, অর্থাৎ চার্জের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক পড়েছো। Q1 হচ্ছে একটা চার্জ, আমি ধরে নিচ্ছি এই Q1 চার্জটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের চার্জ, মানে ZE। Q2 আরেকটা চার্জ, আমি ধরে নিচ্ছি Q2 হচ্ছে ইলেকট্রনের চার্জ, মানে E। তাহলে এই ইকুয়েশনে যদি তুমি Q1 এর জায়গায় ZE বসাও আর Q2 জায়গায় E বসাও, তাহলে এই অভ্যন্তরীণ যে আকর্ষণ বল, ভালো করে দেখো, আবার বলছি,
প্রোটন পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে এবং কুলম্বের সূত্র মেনে কাজ করবে। কুলম্বের সূত্র বলছে চার্জগুলোর গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তা Q1 যদি একটা চার্জ হয়, Q2 যদি আরেকটা চার্জ হয়, তাহলে এদের গুণফল Q1 ইন্টু Q2, আর দূরত্ব যদি এদের মধ্যে R হয় তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই হচ্ছে সূত্র। এবার দেখো Q1 চার্জ হচ্ছে জেডি চার্জ, Q2 চার্জ হচ্ছে ই চার্জ, তাহলে এই ইকুয়েশনে Q1 এর জায়গায় জেডি বসিয়ে দাও, Q2 এর জায়গায় ই বসিয়ে দাও, তাহলে বসালে কি আসবে দেখো তো, এই কেন্দ্র অভিমুখী বল যেটা আছে, কেন্দ্র অভিমুখী বল বা সেন্ট্রিপিটাল ফোর্স, তার ভ্যালু আসবে কে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে তোমার সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স, এটা হচ্ছে সেন্ট্রিপিটাল, তো কেন্দ্রাভিমুখী বল। তাহলে কি বললাম, দুটো ফোর্সের কথা বললাম, ভালো করে বুঝবে ব্যাপারটা। একটা ইলেকট্রন যখন ঘুরে বেড়াচ্ছে, সে বাইরের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করে, সেই ফোর্সটাকে আমরা বলে থাকি কেন্দ্রাতিক বল, তার মান হচ্ছে mv স্কোয়ার বাই আর। আবার প্রোটন একটা পজিটিভ চার্জ, ইলেকট্রন একটা নেগেটিভ চার্জ, এদের মধ্যে একটা আকর্ষণ বল থাকবে, সেই আকর্ষণ বলটা কুলম্বের সূত্র মেনে হবে। চার্জগুলোর গুণফল, এর চার্জ জেডি, এর চার্জ ই, তাহলে চার্জগুলোর গুণফল মানে জেডি ইন্টু ই মানে জেডি স্কোয়ার, আর দূরত্ব মানে আর, তার ব্যস্তানুপাতিক হবে। ওই সূত্র মেনে আমরা কেন্দ্রাভিমুখী বলটা কত পেলাম, এইটা পেলাম। এখন রাদারফোর্ডের মতে, রাদারফোর্ড বলছে এই দুটো ফোর্সের মান হচ্ছে সমান বলে, মানে কেন্দ্র অভিমুখী বল এবং কেন্দ্র বহির্মুখী বল, এই দুটো বলের মান সমান বলে একটা ইলেকট্রন না ভেতরে চলে আসে না বাইরে চলে যায়। এইটা হচ্ছে গল্প। অর্থাৎ রাদারফোর্ডের মতানুসারে, অতএব সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স সমান সমান সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স মানে কেন্দ্রাভিমুখী বল, তার ভ্যালু কত দেখলাম, কে জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার। সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু কত দেখলাম, এম ভি স্কোয়ার বাই আর দেখলাম। সেন্ট্রিফিউগাল ফোর্স মানে কেন্দ্রাতিক বল লিখে নাও, সেন্ট্রিপিটাল ফোর্স মানে কেন্দ্রাভিমুখী বল লিখে নেবে, ঠিক আছে। অর্থাৎ এই দুটো পরস্পরকে ব্যালেন্স করে বলেই ইলেকট্রন কিন্তু স্টেবল। ইলেকট্রন আর দূরত্বে নিউক্লিয়াসকে অতিক্রম করে, এই কারণে করে, নিউক্লিয়াসকে অতিক্রম করে। এটা হচ্ছে বক্তব্য, ফান্ডামেন্টাল গল্প। এইটা হচ্ছে রাদারফোর্ডের গল্প। রাদারফোর্ড নিয়ে আমরা এখানে খুব বেশি মাতবো না, আমাদের এর পরের পার্টটাতে অতি দ্রুত যেতে হবে, বিকজ উই আর ইন দ্য রিভিশন মোড। তোমরা আমার ক্লাস নোট জোগাড় করে নাও যারা আমার কাছে পড়ছো, ঠিক আছে, বা অন্য মাস্টারমশাইকে যারা পড়ছো, মাস্টারমশাই নিশ্চয়ই এইগুলো খুব ডিটেলে করিয়েছেন। আমি তোমার যেটুকু লাগবে সেটুকুই বলছি, ক্লাস নোট জোগাড় করো আর আমার লেকচারটা দেখো, তোমার পড়াটা হয়ে যাবে, রিভিশনটা হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট রাদারফোর্ডের ত্রুটিতে চলে যাই। দুটো কথা আমি তোমাদের বলবো, ত্রুটি নিয়ে আমরা দুটো কথা বলবো। রাদারফোর্ডের ফল্টটা কোথায় ছিল, ঠিক আছে। আমি দুটো কথাই বলবো, এখানে খুব বেশি দরকার নেই। প্রথম ত্রুটি যে কথাটা বলবো সেটা হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স বলে একটা থিওরি রয়েছে, সেই ইলেকট্রোডাইনামিক্সের তত্ত্বানুসারে, ভালো করে শুনবে, আমি ইলেকট্রোডাইনামিক্সের কথা বলছি বাবু, ভালো করে শুনবে, ইলেকট্রোডাইনামিক্সের কথা বলছি। ইলেকট্রোডাইনামিক্স ম্যাক্সওয়েলের সেই তত্ত্ব অনুসারে একটা ইলেকট্রন বা চার্জ পার্টিকেল যখনই মুভ করবে সে তার চার্জটাকে রেডিয়েশন করে দেবে, অর্থাৎ তার যা এনার্জি আছে সেটাকে সে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন করে দেবে, মানে বিকিরণ করে দেবে। এখন বিকিরণ করে দিলে মানে তার যে শক্তিটা আছে সেটা যদি বিকিরিত হয়ে যায় তাহলে সে তার নিজের জায়গা ধরে রাখতে পারবে না। তুমি ভাবো তোমার যা শক্তি আছে সেই শক্তি নিয়ে তুমি চলাফেরা করো, তোমার যখন শক্তি কমে যাবে তখন তো তুমি চলাফেরা করতে পারবে না, অর্থাৎ তুমি থিতিয়ে পড়বে বা নেতিয়ে পড়বে, রাইট? ব্যাপারটা এরকমই। তো একটা ম্যাক্সওয়েল তার ইলেকট্রোডাইনামিক্সের থিওরি আবিষ্কার করেছে, ওই থিওরি অনুসারে ইলেকট্রন বা এই জাতীয় চার্জ পার্টিকেল যখন মুভ করবে তার মধ্যে যে শক্তি আছে সেই শক্তিটা বিকিরিত হয়ে যাবে, বেরিয়ে আসবে, রাইট? অর্থাৎ নিজেকে ধরে রাখার যে ক্ষমতা, তার ক্ষমতা কমে যাবে, পার্টিকল তার ক্ষমতা কমে যাবে।
এখন দেখো ব্যাপারটা ভাবো, তো একটা ইলেকট্রন যে এখানে মুভ করছে এরমভাবে যে ঘুরে বেড়াচ্ছে, তার যদি শক্তিটা ক্রমাগত এরমভাবে বিকিরিত হয়ে যায়, ক্রমাগত বিকিরিত হয়ে যায়, তাহলে সে যে নিজেকে ধরে রেখেছিল একটা জায়গায়, ভালো করে দেখো, নিউক্লিয়াস থেকে একটা আর দূরত্বে নিজেকে ফিক্স করে রেখেছিল, নিউক্লিয়াসের টানে এদিকে আসছিল না, কারণ ইলেকট্রন নিউক্লিয়াসের টানের এগেনস্টে বহির্মুখে একটা বল অ্যাপ্লাই করে নিজেকে টিকিয়ে রেখেছিল। কি বললাম, ইলেকট্রনকে তো নিউক্লিয়াস এরমভাবে নিচের দিকে টানছে এরমভাবে, আর ইলেকট্রন ওর দিকে যাচ্ছে না, কেন যাচ্ছে না, সে জোরে জোরে ঘুরছে, এবং ঘোরার কারণে কী হচ্ছে, তার একটা বহির্মুখী বল তৈরি হয়েছে, সেই বলের কারণে সে কিন্তু ভেতরে আসছে না, বাইরের দিকেও যাচ্ছে না, মোটামুটি ব্যালেন্স করে নিজেকে টিকিয়ে রেখেছিল, বাঁচিয়ে রেখেছিল। এবার যদি এই শক্তিটা আস্তে আস্তে কমে যায়, তখন ইলেকট্রনের স্পিড কমবে, ইলেকট্রনের যদি এনার্জিটা যা আছে সেটা যদি বিকিরিত হয়ে যায়, তাহলে তার গতিবেগ কমবে, ভেলোসিটি কমবে, গতিবেগ বা ভেলোসিটি যদি কমে যায়, তখন কী হবে, তার বহির্মুখী ফোর্সের বলটা কমে যাবে আস্তে আস্তে। বহির্মুখী ফোর্স যদি কমে যায়, তখন কিন্তু ইলেকট্রন এই নিউক্লিয়াসের ডাকে এবারে সাড়া দিয়ে দেবে, এবং নিউক্লিয়াসের টানে আস্তে আস্তে প্রত্যেকবার ঘোরার সময় একটু একটু করে নিউক্লিয়াসের কাছে এগিয়ে 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 একটা সময় নিউক্লিয়াসের উপরে পড়ে যাবে। যেই নিউক্লিয়াসের উপর পড়ে যাচ্ছে, তখনই তো রাদারফোর্ডের থিওরিটা ওখানেই ভ্যানিশ হয়ে গেল। কেন ভ্যানিশ হয়ে গেল? রাদারফোর্ডের থিওরিটা ভ্যানিশ এই কারণে হচ্ছে, রাদারফোর্ড বলেছিল অ্যাটমের দুটো অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস, আরেকটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে হচ্ছে ইলেকট্রন মহল। তাহলে যেই মুহূর্তে ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের ওপরে গিয়ে পড়ে গেল, সেই মুহূর্তে নিউক্লিয়াস আর ইলেকট্রন মহল বলে আলাদা কিছু থাকলো না, অর্থাৎ থিওরিটার কোনো সারবত্তা আর রইল না। ব্যাপারটা এটা। তাহলে এইটা হচ্ছে প্রথম ভুল, যে ইলেকট্রনটা এরকম স্পাইরাল বা সর্পিল আকার এরভাবে একদম অফ রিডিউসিং রেডিয়াস, হ্যাঁ, এটাকে স্পাইরাল মোশন বলি আমরা, স্পাইরাল মোশন বা স্পাইরাল অরবিট, স্পাইরাল মোশন ইন রিডিউসিং রেডিয়াস, ঠিক আছে, স্পাইরাল মোশন রিডিউসিং রেডিয়াস, রেডিয়াস করতে করতে স্পাইরাল মোশন হতে 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 একটা সার্টেন টাইম পরে নিউক্লিয়াসের উপর পড়ে যাবে। এইটা হচ্ছে রাদারফোর্ডের ত্রুটি, অর্থাৎ তার মডেলের স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারছে না, মানে অ্যাটমটা স্থায়ী হচ্ছে না, ইলেকট্রন নিউট্রন প্রোটন সব একসাথে মিশে যাচ্ছে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে বর্ণালী নিয়ে একটা কথা বলা আছে। বর্ণালী কারোর নাম নয়, স্পেকট্রামের কথা বলছি বাবা, ঠিক আছে। বর্ণালী বলে একটা কথা আছে, তোমরা ছোটোবেলায় সবাই বা এখন যারা ভিডিও দেখছো এই মুহূর্তে করে দেখতে, তোমাদের কাছে যদি কাঁচের স্কেল থাকে, নতুন কাঁচের স্কেলটা তুলে একবার আলোর দিকে তাকিয়ে দেখো, দেখবে বিভিন্ন রং বেরং দেখতে পাবে। পড়েছো, প্রিজমের মধ্যে যখন আলো যায়, তখন বিভিন্ন আলো তার গতিবেগের জন্য আলাদা আলাদা হয়ে যায় এবং বিচ্ছুরিত হয়। রংধনু দেখেছো, অনেক কিছু শুনেছো, এগুলো হচ্ছে বর্ণালী বাবা, ঠিক আছে। এই বর্ণালী না দুটো ক্যাটাগরি হয়, মেন দুটো ক্যাটাগরি হয়, যদিও অ্যাবজর্পশন বর্ণালী, শোষণ বর্ণালী পার্ট আছে, আমরা পরে পড়ব, কিন্তু আমি যে পার্টটা বলছি সেটা হচ্ছে এই বর্ণালী না দুটো অংশ আছে, ঠিক আছে। একটা অংশ হচ্ছে বর্ণালী, দুটো অংশের মধ্যে একটা অংশ হচ্ছে তোমার কন্টিনিউয়াস বর্ণালী বা নিরবিচ্ছিন্ন বর্ণালী, আরেকটা বর্ণালীকে বলা হয় রেখা বর্ণালী বা তোমার ডিসকন্টিনিউয়াস বর্ণালী। কী বললাম, বর্ণালীর মেন দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে একটা বর্ণালীকে আমরা বলে থাকি রেখা বর্ণালী, রেখা বর্ণালী, রেখা বর্ণালীকে বাংলায় ইংরেজিতে বলা হয় ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম, কন্টিনিউয়াস স্পেকট্রাম। আরেকটা হচ্ছে তোমার নর্মাল বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রাম বা নিরবিচ্ছিন্ন বর্ণালী, একটাকে বলা হয় নিরবিচ্ছিন্ন বর্ণালী। একটা হচ্ছে তোমার নিরবিচ্ছিন্ন, একটাতে রেখা বর্ণালী, একটা হচ্ছে তোমার নিরবিচ্ছিন্ন বর্ণালী। এটা নিয়ে একটু কথা বলে দিই। রেখা বর্ণালী মানে কোনো একটা বর্ণালী পেয়েছো, স্পেকট্রাম ওটাকে প্রিজমের মধ্যে দিয়ে পাঠানোর পরে তুমি তো একটা বর্ণালী পাবে, সেই বর্ণালীর মধ্যে তুমি যদি এরকম একাধিক লাইন দেখতে পাও, এরকম লাইন দেখতে পাও, লাইন মানে বেসিক্যালি না, এগুলো হচ্ছে এক একটা গ্যাপ, এগুলো সব এনার্জির গ্যাপ, মানে এই সময়টাতে কোনো বর্ণালী বা রং তৈরি হয়নি, কোনো বিচ্ছুরণ ঘটেনি, গ্যাপ। মানে আমি পাতি কথায় বলতে চাইছি, কোনো একটা
লাইটকে তুমি প্রিজমের থ্রু দিয়ে পাঠিয়েছো বা স্পেকট্রোমিটারে পাঠিয়েছো, তারপর তার যে বর্ণালীটা পড়েছে সেই বর্ণালী তুমি দেখছো অনেকগুলো এরকম কালো 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 গ্যাপ আছে, অনেকগুলো বর্ণের এরকম গ্যাপ আছে। ওই কালো কালো গ্যাপ মানে ওই সময়টাতে কোনো রকম আলো বিচ্ছুরিত হয়নি বা কোনো রকম শক্তি বিকিরিত হয়নি। গ্যাপ তো ওই কারণ, গ্যাপ কখন হয়? যখন লাইট আসবে না বা এনার্জি আসবে না, তখন তার যদি এনার্জি না আসে তার বিচ্ছুরণটা হবে কিভাবে? অর্থাৎ আমি পাতি কথায় বলতে চাইছি, কোনো বর্ণালীতে তুমি যদি এরকম লাইন্স দেখতে পাও একাধিক, একেই বলা হবে রেখা বর্ণালী। আর লাইন আসা আমার লাইন মানে কালো কালো লাইন আসে, এই লাইনগুলো আসার অর্থ হচ্ছে ওই জায়গাটাতে এনার্জি বিচ্ছুরিত হয়নি বা প্রিজমের থ্রু দিয়ে পাস করেনি, মানে এনার্জি আসেনি, অর্থাৎ এনার্জি ব্রেক করেছে। অর্থাৎ যে এনার্জিটা ছাড়ছিল সে একটানা এনার্জি ছাড়েনি, মাঝে মধ্যে থেকে থেকে এনার্জি ছেড়েছে, সেই কারণে তুমি লাইন স্পেকট্রা পেয়েছো। তাহলে লাইন স্পেকট্রা পাওয়ার অর্থ কী? রেখা বর্ণালী পাওয়ার অর্থ কী? অর্থ হচ্ছে এটাই যে আলো বা শক্তিটাকে বিকিরণ করা হয়েছিল সেই আলো বা সেই শক্তি এক নাগারে এক টানা বিকিরিত হয়নি, অল্প অল্প করে থেকে থেকে বিকিরিত হয়েছে। আর যদি বর্ণালী এরম পাও, কোনো গ্যাপ নেই, সব এক টানা আছে, কোনো গ্যাপ নেই, মানে পুরোটাই কালার আছে, পুরোটাই এখানে কালার আছে, ঠিক আছে, কোনো গ্যাপ নেই, বিভিন্ন কালার মিশে মিশে আছে, সব কালার আছে, কোনো গ্যাপ নেই, ঠিক আছে। আমি এটাকে একটানা লিখে দিলাম, সব রয়েছে, কোনো গ্যাপ পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, সব রকমের রং মিশে টিশে রয়েছে, কিন্তু কোনো গ্যাপ নেই, মানে একটা না আছে। আমি জাস্ট বলছি এটা আমি একটা কালার দিয়ে করলাম, আমি বলছি কেন কোনো গ্যাপ নেই, ফাঁকা ফাঁকা কোনো গ্যাপ নেই, অর্থাৎ সব আলো একসাথে পাস করেছে। এবং যেখান থেকে আলোগুলো এসছে বা যেখান থেকে শক্তিগুলো এসেছে, আমি আলোকে এখানে শক্তি দিয়ে মিন করতে চাইছি, যেগুলো এসেছে সেগুলো কিন্তু এক নাগারে এসেছে, তাই জন্য কোনো গ্যাপ পাওনি। এবার দেখো তুমি একটু এখান থেকে বলো তো এটা কেমন হওয়া উচিত? ইলেকট্রন যদি এক নাগারে এরমভাবে ঘুরতে ঘুরতে মাঝখানে চলে এসে থাকে, তাহলে এই যে শক্তির বিকিরণ যেটা হবে সেটাও তো এক নাগারে হওয়া উচিত। যদি এক নাগারে হয়, আমি যদি এখানে প্রিজম ফেলে এদেরকে স্পেকট্রাম অ্যানালিসিস করি, তাহলে আমার নিশ্চয়ই এরকম একটা স্পেকট্রাম পাওয়া উচিত, কিন্তু আমরা পাচ্ছি এরকম স্পেকট্রাম, লাইন স্পেকট্রাম পাচ্ছি। তার মানে এটাও তো একটা ফল্ট। আমাদের এখানে দেখে মনে হচ্ছে ইলেকট্রনটা এক নাগারে শক্তি বিকিরণ করেছে, তার মানে এই এক নাগারে শক্তি বিকিরণ হলে বিচ্ছুরণের পর যে ধরনের বর্ণালী পাওয়া যাবে সেটা এরকম হওয়া উচিত ছিল, অর্থাৎ কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন বর্ণালী হওয়া উচিত ছিল। কিন্তু আমরা বিচ্ছিন্ন বর্ণালী কেন পেলাম তার কিন্তু ব্যাখ্যা আমাদের রাদারফোর্ড দিতে পারেননি, এটাই রাদারফোর্ডের ত্রুটি, ঠিক আছে। তো এই হলো রাদারফোর্ডের গল্প, রাদারফোর্ডের ত্রুটি হলো। এখন ইন দ্য মিন টাইম রাদারফোর্ডের ত্রুটি হওয়ার পর এবার আসছে বোরের তত্ত্ব। কিন্তু বোরের তত্ত্ব যাওয়ার আগে আমাদের পড়তে হবে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম সম্বন্ধে কিছু তথ্য আমাদের জেনে নিতে হবে। তারপর আমাদের প্ল্যাঙ্কের থিওরি পড়তে হবে, আর তারপরেই কিন্তু আমরা যেতে পারবো বোর থিওরি। তো আপাতত রাদারফোর্ড থিওরি আর থমসন থিওরিটা থাকলো এই ভিডিও লেকচারে। পরের ভিডিও লেকচারে থাকবে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ঠিক আছে, থ্যাংক ইউ।